কিছুক্ষণ আড়াল থেকে দীপাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল দেবাশিস। তারপর আস্তে আস্তে নিচে নেমে নৃপতিদের বাড়ি চলে গেল। আজ তার কিছুতেই আড্ডায় মন বসল না। ঘণ্টাখানেক সেখানে কাটিয়ে সে বাড়ি ফিরে এলো। ওপরে বসবার ঘরে দীপা রেডিও চালিয়ে বসেছিল। দেবাশিসকে দেখে সে চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে রেডিও নিভিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফুলগুলোকে ফুলদানিতে সাজিয়ে ঘরে ঘরে রেখেছি, দেখবে? দেবাশিস মনের ভেতরে একটা বিস্ময়ানন্দের বিদ্যুৎ খেলে গেল। দীপা এতদিন তাকে প্রকাশ্যে তুমি এবং আড়ালে আপনি বলেছে, কিন্তু হঠাৎ নিজের অজান্তে আড়ালেই আজকে তুমি বলে ফেলেছে। দেবাশিস মুচকি হেসে বলল, চলো দেখি। দীপা তার হাসি লক্ষ্য করল। হাসিটা যেন গোপন অর্থবহ। সে কিছু বুঝতে পারল না। বলল, এসো। নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে আলো জেলে দীপা দেবাশিসের মুখের পানে চাইল। দেবাশিস দেখল ড্রেসিং টেবিলের আয়নার সামনে ঝকঝকে রূপোর ফুলদানিতে দীর্ঘ বৃন্ত এক গুচ্ছ গোলাপ শোভা পাচ্ছে। লাল, গোলাপি, সাদা, 3 রঙের গোলাপ। দেবাশিস খানিকক্ষণ চেয়ে থেকে বলল, বাহ, ভারী চমৎকার হয়েছে, মনে হচ্ছে যেন ফুলের ফোয়ারা। ঘর থেকে বেরিয়ে বসবার ঘরে এসে দেবাশিসের নজরে পড়ল রেডিওগ্রামের উপর একটা ফুলদানিতে গোলাপ সাজানো রয়েছে। এর সাজ অন্যরকম। চরকি ফুলঝুরির মতো ফুলগুলি গোল হয়ে ছড়িয়ে পড়েছে। সেদিকে আঙুল দেখিয়ে দেবাশিস বলল, এটাও তো ভারী সুন্দর হয়েছে, আগে চোখে পড়েনি। এই সময় নকুল নিচ থেকে হাঁক দিল, বৌদিদি তোমরা এসো, ভাত বেড়েছি। দুজনে নিচে নেমে গেল। রান্নাঘরের টেবিলেও গোলাপ গুচ্ছ। দেবাশিস দীপার পানে প্রশংসাপূর্ণ চোখে চেয়ে একটু হাসল। সে রাত্রে নিজের ঘরে শুতে গিয়ে দেবাশিস দেখল তার ড্রেসিং টেবিলের ওপরেও গোলাপের ফোয়ারা। দীপা তার ঘরেও ফুল রাখতে ভোলেনি। দেবাশিসের মন মাধুর্যপূর্ণ হয়ে উঠল। দীপা নিজের ঘরে গিয়ে নৈশদ্বীপ জেলে শুয়েছিল, কিন্তু ঘুম আসছে না সহজে। মনের মধ্যে একটি আলোর চারপাশে বাদলা পোকার মতো অনেকগুলো ছোট ছোট চিন্তার টুকরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আলোটি স্নিগ্ধ তৃপ্তির আলো। আজকের দিনটা যে গোলাপ জলের ছড়া দিয়ে এসেছিল। ফ্যাক্টরিতে ঘুরে বেড়ালো সুন্দরভাবে, সবাই তাকে কত কিছু খুশি হয়ে উপহার দিল। রাশি রাশি গোলাপ ফুল ঘরে সাজিয়ে রাখতে কি ভালোই তার লেগেছে। দেবাশিসেরও ভালো লেগেছে। সে অমন মুখ টিপে হাসলো কেন? যেন হাসির আড়ালে কিছু মনে ছিল। ওহ! শুয়ে শুয়ে দীপার মুখ উত্তপ্ত হয়ে উঠল। সে মনের ভুলে দেবাশিসকে আড়ালে তুমি বলে ফেলেছিল। তখন বুঝতে পারিনি। দেবাশিস তাই শুনে হেসেছিল। দীপা বিছানা থেকে উঠে খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালো। সামনের দিকে ডাইনে বাঁয়ে রাস্তা চলে গেছে। রাস্তার ওপারে 3-4টে বাড়ির সদর এই জানলা থেকে দেখা যায়। বাড়িগুলির আলো নিভে গেছে। রাস্তায় দুসারি আলো নিষ্পলকে জ্বলছে। রাস্তা দিয়ে 2-1টি লোক কদাচিৎ যাচ্ছে। 25 গজ দূর থেকে তাদের জুতোর খটখট শব্দ শোনা যাচ্ছে। আধ ঘুমন্ত রাত্রি। ভণ্ডামি করা, মিথ্যে অভিনয় করে মানুষকে ঠকানো, এসব দীপার প্রকৃতি বিরুদ্ধ। তবু ঘটনাচক্রে সে দেবাশিসের সঙ্গে লোক ঠকানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। অবশ্য ষড়যন্ত্রকারীদের মধ্যে খানিকটা মানসিক ঘনিষ্ঠতা অনিবার্য। সেই জন্য দেবাশিসের কোনো দোষ নেই। সে ভদ্র স্বভাবের লোক, তার প্রকৃতি মধুর। কিন্তু সান্নিধ্য যতই ঘনিষ্ঠ হোক, দীপা তাকে ভালোবাসে না, অন্য একজনকে ভালোবাসে। কতকগুলো অভাবনীয় ঘটনা সমাবেশের ফলে দীপা আর দেবাশিস একত্র নিক্ষিপ্ত হয়েছে। এই অবস্থায় দীপা যদি দেবাশিসের সঙ্গে সহজ সম্বন্ধে বাস করে, তাতে দোষ কি? তাকে আড়ালে তুমি বললে অন্যায় হবে কেন? কাউকে তুমি বললেই কি তার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ বোঝায়? মনের অস্বস্তি অনেকটা কমল। সে আবার গিয়ে বিছানায় শুলো।
অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সে লক্ষ্য করেনি যে যতক্ষণ সে জানলায় দাঁড়িয়ে ছিল ততক্ষণ একটি লোক রাস্তার ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে এক দৃষ্টে তার পানে চেয়েছিল। লক্ষ্য করলে এত সহজে তার ঘুম আসতো না। পরদিন সকালবেলা ওপরের বসবার ঘরে চা খেতে খেতে দেবাশিস বলল, তুমি সারাদিন একলা থাকো, সময় কাটে কি করে? দীপা চুপ করে রইল। দেবাশিস বলল, তোমার বই পড়ার শখ নেই? বাড়িতে কিছু বই আছে, সেগুলো অবশ্য বিজ্ঞানের বই। তুমি যদি চাও বইয়ের দোকান থেকে গল্প উপন্যাসের বই এনে দিতে পারি। মাসিক সাপ্তাহিক কাগজের গ্রাহকও হওয়া যায়। দীপা চুপ করে রইল। দেবাশিস বুঝতে পারল সে বই সম্বন্ধে দীপার খুব একটা আগ্রহ নেই। তখন সে বলল, তোমার বান্ধবীদের বাড়িতে ডাকো না কেন? তাদের সঙ্গে গল্প করেও দুদণ্ড সময় কাটবে তোমার। দীপা বলল, আচ্ছা, ডাকবো। চা শেষ করে দেবাশিস জানলার সামনে গিয়ে দাঁড়ালো। নিচে অনাদৃত বাগানের পানে কিছুক্ষণ চেয়ে ঘরের দিকে তাকিয়ে বলল, তুমি ফুল ভালোবাসো? বাগান করার শখ আছে কি? আছে। দীপা সাগ্রহে উঠে দাঁড়ালো এবং এক পা করে দেবাশিসের কাছে এসে বলল, বাপের বাড়িতে ছাদের উপর বাগান করেছিলাম, টবের বাগান। দেবাশিস হেসে বলল, ব্যাস, তবে আর কি? এখানে মাটিতে বাগান করো। বাবা মারা যাওয়ার পর বাগানের যত্ন নেওয়া হয়নি। আজই আমি ব্যবস্থা করছি। আগে একটা মালি দরকার, তুমি একলা পারবে না। পরদিন মালি এলো, গাড়ি গাড়ি সার এলো, কোদাল, খান্তা, খুরপি, গাছ কাটা কাঁচি এলো, নার্সারি থেকে মরশুমি ফুলের বীজ, গোলাপের কলম, 12 মেসের চারা গাছ এলো, ছোট ছোট সুপুরি গাছ এলো। মহা আড়ম্বরে দীপার জীবনের উদ্যান পর্ব আরম্ভ হয়ে গেল। তারপর কয়েকদিন প্রবল উত্তেজনার মধ্যে কাটল। প্রৌঢ় মালী পদ্মলোচন অতিশয় বিজ্ঞ ব্যক্তি। তার সঙ্গে পরামর্শ করে কোথায় কোন গাছ পোতা হবে সেই সব দীপা প্ল্যান করতে লাগলো। ঘুমে জাগরণে তখন বাগান ছাড়া তার আর কোনো চিন্তা নেই। দেবাশিস নির্লিপ্তভাবে সব কিছু লক্ষ্য করতে লাগলো, কিন্তু দীপার কোনো কাজে হস্তক্ষেপ করলো না, এমনকি বাগান সম্বন্ধে কোনো পরামর্শও দিত না। দীপার মন যাতে ভালো থাকে সেই চেষ্টাই করতে লাগলো। এইভাবেই দিন কাটছে। একদিন দুপুরবেলা দীপা রেডিওয়ে মৃদু গুঞ্জন শুনতে শুনতে ভাবছিল, এই পাইন গাছটা কোথায় লাগানো যায়। এই বসে ভাবতে ভাবতেই এমন সময় ঘরের কোণে টেলিফোনটা বেজে উঠল। দীপা চকিতে সেই দিকে তাকালো, তারপর উঠে গিয়ে টেলিফোন তুলে নিল। হ্যালো বলতেই টেলিফোনের ওপার থেকে আওয়াজ এলো, আমি। গলা চিনতে পারছো? দীপার বুকের ভেতরটা দুবার ধক ধক করে উঠল। সে যেন ধাক্কা খেয়ে স্বপ্নলোক থেকে বাস্তব জগতে ফিরে এলো। একটু দম নিয়ে একটু হাঁপিয়ে বলল, হ্যাঁ। খবর সব ভালো? হ্যাঁ। কোনো গোলমাল হয়নি? না। তোমার স্বামী মানুষটা কেমন? মন্দ মানুষ নয়। তোমার উপর জোর জুলুম করছে না? না, একেবারেই না। না। আর কিছুদিন এভাবেই চলতে হবে। আর কতদিন? সময় জানতে পারবে। আচ্ছা। ফোন রেখে দীপা আবার আরাম চেয়ারে এসে বসলো। পেছনে হেলান দিয়ে চোখ বুজে রইল। বিকেলবেলা আন্দাজ 3:30 সময় নিচে সদর দোরের ঘন্টি বেজে উঠল। দীপা চোখ খুলে উঠে বসলো। কেউ এসেছে। দেবাশিসকে আজ তাড়াতাড়ি ফিরে এলো, কিন্তু আজ তো শনিবার নয়। দীপা উঠে গিয়ে সিঁড়ির মাথায় দাঁড়ালো। নকুল দোর খুলেছে। তারপরই মেয়েলি গলা শোনা গেল, আমি দীপার বন্ধু, সে বাড়িতে আছে তো? নকুল উত্তর দেবার আগেই দীপা উপর থেকে ডাকলো, শুভ্রা, আয় আয়, উপরে চলে আয়। শুভ্রা উপরে এসে সিঁড়ির মাথায় দীপাকে জড়িয়ে ধরে বলল, সেই ফুলশয্যার রাতে তোকে সাজিয়ে দিয়ে গেছিলুম, তারপর আসিনি। তোকে হনিমুন করবার সময় দিলুম। আজ ভাবলুম দীপার কোণে বউ নেই, এতদিনে পাকা গিন্নি হয়ে গেছে, যাই দেখে আসি। হ্যাঁ ভাই, তোর বর বাড়িতে নেই তো? না, আয় ঘরে আয়। শুভ্রা মেয়েটি দীপার চেয়ে বছর দেড়েকের বড়। বছরখানেক আগেই তার বিয়ে হয়েছে। তাই দুই বন্ধুর বসবার ঘরে গিয়ে
তারা পশ্চিমের খোলা জানলার সামনে দাঁড়ালো। শুভ্রা দীপাকে ভালো করে দেখে নিয়ে মৃদু স্বরে বলল, বিয়ের জল গায়ে লাগেনি? বিয়ের আগে যেমন ছিলি এখনো তো তেমনি আছিস, কিন্তু গায়ে গয়না নেই কেন? হাতে দুগাছা চুড়ি, কানে ফুল, গলায় সরু হার, কনে বউকে কি এতে মানায়? দীপা চোখ নামালো, তারপর আবার চোখ তুলে বলল, তুই তো এখনই বললি আমি আর কনে বউ নই। শুভ্রা বলল, তাতে গয়নার সঙ্গে কি সম্পর্ক? সে আবার কি, তা জানিস না? দীপার কানের কাছে মুখ নিয়ে শুভ্রা কি যেন একটা বলল। দীপার মুখের উপর যেন এক মুঠো আবির ছড়িয়ে পড়ল। সে অন্যদিকে মুখ ফুরিয়ে বলল, যা, তুই বড্ড ফাজিল। শুভ্রা খিলখিল করে হেসে উঠে বলল, তুইও এবার ফাজিল হয়ে যাবি, আর গাম্ভীর্য চলবে না, বিয়ে হলেই মেয়েরা ফাজিল হয়ে যায়। দীপা কি উত্তর দেবে ভেবে পেল না, কিন্তু যেমন করে হোক সত্যি কথা লুকিয়ে রাখতে হবে, মিথ্যে কথা বলে শুভ্রার চোখে ধুলো দিতে হবে, শুভ্রা যেন জানতে না পারে। দীপা আকাশ পাতাল ভাবছে শুভ্রার ঠাট্টার কি উত্তর দেবে। এমন সময় দড়ির কাছে নকুল এলো। বৌদি, চা জল খাবার আনি? দীপা যেন বেঁচে গেল, বলল, হ্যাঁ নকুল, নিয়ে এসো। তারপর দুই বন্ধু মিলে অনেক গল্প গুজব করতে লাগলো। তারপর একটা সময় ঘড়িতে 5টার ঘন্টা বাজতেই শুভ্রা বলল, এবার আসি। এই কথা বলে হাসতে হাসতে সে চলে গেল। তারপর এইভাবেই দিন কেটে যেতে লাগলো। একদিন বেশ গরম পড়েছে, গুমোট গরম, বাতাস নেই, তাই মনে হয় শিগগির ঝড় বৃষ্টি নামবে। দেবাশিস বিকেলবেলা ফ্যাক্টরি থেকে ফিরে এসে দেখল দীপা আর পদ্মলোচন দড়ি ধরে বাগানের মাপঝোঁক করছে। দেবাশিসকে দেখে দীপা দড়ি ফেলে তাড়াতাড়ি গাড়ির কাছে এলো। বেশ উত্তেজিতভাবে বলল, ইস্টার লিলিতে কুড়ি ধরেছে, দেখবে? দেবাশিস গাড়ি থেকে বেরিয়ে এসে বলল, তাই নাকি? কোথায় ইস্টার লিলি? এসো এসো, দেখাচ্ছি। বাগানের ধারে আঙুল দেখিয়ে দীপা দেখালো। দেবাশিস দেখল ভূমি লগ্ন ঝাড়ের মাঝখান থেকে ধ্বজের মতো দাঁটি বেরিয়েছে, তার মাথায় 3-4টি কুড়ির পতাকা। স্নিগ্ধ হেসে দেবাশিস দীপার পানে চেয়ে বলল, তোমার বাগানের প্রথম ফুল। হাসতে গিয়ে দীপা থেমে গেল। তোমার বাগানের? দীপার কি বাগান? হঠাৎ তার মনটা বিকল হয়ে গেল। সন্ধ্যার পর নৃপতিদের আড্ডায় দেবাশিস দেখল আড্ডাধারীদের প্রায় সকলেই উপস্থিত। বেশ উত্তেজিতভাবে আলোচনা চলছে। তাকে দেখে সকলে কলরব করে উঠল। ও হে, শুনছো? সুজন থিয়েটারি পোজ দিয়ে বলল, আবার সজারুর কাঁটা। নৃপতি বলল, এসো বলছি, তুমি কাগজ পড়ো না তাই জানো না। মাসখানেক আগে একটা ভিখিরিকে কেউ সজারুর কাঁটা ফুটিয়ে মেরেছিল, মনে আছে? দেবাশিস বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে। পরশু রাত্রে একটা মজুর লেকের ধারে বেঞ্চিতে ঘুমিয়েছিল, তার হৃদযন্ত্রেও সজারুর কাঁটা ঢুকিয়ে কেউ তাকে খুন করেছে। দেবাশিস বলল, কে খুন করছে জানা যায়নি? নৃপতি একটু হেসে বলল, না, পুলিশ তদন্ত করছে। কপিল বলল, পুলিশ অনন্তকাল ধরে তদন্ত করলেও আসামি ধরা পড়বে না। অবশ্য স্পষ্টই বোঝা যাচ্ছে ভিখিরি এবং মজুরের হত্যাকারী একই লোক। এছাড়া আর কেউ কিছু বুঝতে পেরেছো কি? খড়গ বাহাদুর বলল, দুটো খুনই আমাদের পাড়ায় হয়েছে, সুতরাং অনুমান করা যেতেই পারে যে হত্যাকারী আমাদের পাড়ারই লোক। এখন উঠে গিয়ে সে এক পেয়ালা কফি তুলে নিল। কপিল তার দিকে প্রশ্ন করল, কি হে নিয়াতান সেন, তোমার কি মনে হয়? প্রবাল কফির পেয়ালায় একবার ঠোঁট ঠেকিয়ে বলল, আমার মনে হয় হত্যাকারী উন্মাদ এবং তোমরা বদ্ধ পাগল। সবাই হইচই করে উঠল, আমরা পাগল কেন? প্রবাল বলল, তোমরা হয় পাগল নয় ভণ্ড। একটা কুলিকে যদি কেউ খুন করে থাকে, তোমাদের এত মাথা ব্যথা কিসের? কুলির শোকে তোমাদের বুক ফেটে যাচ্ছে, এই কথা কি বোঝাতে চাও? এই নিয়ে উদ্দাম তর্ক শুরু হয়ে গেল। দেবাশিস তর্কাতর্কি বাকযুদ্ধ ভালোবাসে না। সে কফি শেষ করে পালাবার চেষ্টা করলো।
নৃপতি লক্ষ্য করলো, বলল, কি হে দেবাশিস, চলে নাকি? দেবাশিস বলল, হ্যাঁ, আজ যাই নৃপতিদা। নৃপতি বলল, আচ্ছা বেশ, তবে সাবধানে পথ চলবে। দক্ষিণ কলকাতার পথে ঘাটে এখন দলে দলে পাগল ঘুরে বেড়াচ্ছে। হাসতে হাসতে দেবাশিস বেরিয়ে এলো। সেই 2-4 পা চলেছে, এমন সময় শুনতে পেল দক্ষিণ পশ্চিম দিক থেকে আওয়াজ আসছে, গো গো মরমর করে। চকিতে আকাশের দিকে মুখ তুলে দেখলো মেঘ ছুটে আসছে। ঝড়ের বেগ তাকে উড়িয়ে নিয়ে যেতে লাগলো। দেবাশিস ঝড়ের ধাক্কায় টাল খেতে খেতে কোনো রকমে ভাবলো নৃপতিদার বাড়িতে ফিরে যাই। তারপর ভাবলো আবার বৃষ্টি নামলে কতক্ষণে শেষ হবে তার ঠিক নেই, সুতরাং বাড়ির দিকেই যাওয়া ভালো। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে এসে উপস্থিত হলো। দিন দেবাশিস গায়ে জ্বর নিয়ে ফ্যাক্টরি থেকে ফিরল। সে খাবার খেয়ে উপরে উঠে গেল, রাত্রে নামলো না নিচে খেতে। তখন দীপা বলল, নকুল, দাদার খাবারগুলো সাজিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। নকুল একটা ট্রের উপর সুপের বাটি, টোস্ট, স্যালাড সাজিয়ে বলল, সে কি বৌদি, তুমি দাদাবাবুর খাবার নিয়ে যাবে? আমি তাহলে রয়েছি কি করতে? নাও চলো। এই বলে সে দীপার সাথে হাসতে হাসতে উপরে উঠতে লাগলো। দীপার মন ধুকফুক করছে। উপরে উঠে নকুল যখন দীপার ঘরের দিকে চলল, সে তখন ক্ষীণ কুণ্ঠিত স্বরে বলল, ওদিকে নয় নকুল, এই ঘরে। নকুল ফিরে দাঁড়িয়ে দীপার পাড়ে তীক্ষ্ণ চোখে চাইল, তারপর অন্য ঘরে গিয়ে দেখল দেবাশিস বিছানায় শুয়ে বই পড়ছে। নকুল খাটের পাশে দাঁড়িয়ে সন্দেহভাজন গলায় বলল, তুমি এ ঘরে শুয়ে আছো দাদাবাবু? দেবাশিস কৈফিয়ত তৈরি করে রেখেছিল। বিছানায় উঠে বসে বলল, কি জানি, হয়তো ইনফ্লুয়েঞ্জা ধরেছে, তাই আলাদা শুয়েছি। ছোঁয়াচে রোগে শেষে দীপাকেও ধরবে। সন্তোষজনক কৈফিয়ত। দীপা নিঃশ্বাস ফেলে বাঁচল। নকুল আর কিছু বলল না, কিন্তু তার চোখে সন্দিগ্ধ হয়ে রইল। সে যেন বুঝেছে যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি হচ্ছে না, কোথাও একটু গলদ রয়েছে। ঘন্টা 3 পরে দীপা নিজের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। দূরে ঠুক ঠুক শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুললেই সে প্রায় আটকে উঠল। কে এসে দাঁড়িয়েছিল দীপার দরজার গোড়ায় রাতের অন্ধকারে? দীপা তাকে দেখে আঁতকেই বা উঠল কেন? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের সজারুর কাঁটা গল্পের 8ম পর্ব শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের 7ম পর্বের সজারু কাঁটার গল্প পাঠ। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে গল্প পাঠ শোনার জন্য।